ভারতে বাড়ছে পেঁয়াজের দাম। জাতীয় নির্বাচনে কোনো খরচ হয়নি, ইসির চিঠির জবাবে কাদের সিদ্দিকী। এমপি আনার হত্যাকাণ্ড, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক। জানাবো স্থায়ী কমিটির শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো মাদকাসক্ত অবস্থায় অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভারতে বাড়ছে পেঁয়াজের দাম। ভারতে আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত 2 সপ্তাহে পেঁয়াজের দাম 30 থেকে 50% বেড়েছে দেশটিতে। দাবি করা হচ্ছে পেঁয়াজের ফলন দেরিতে হওয়া ও বিপুল চাহিদার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রাখার কারণেও নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়ছে। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নাসিকের লাসলাগাঁও বাজারে গত 25 মে 1 কেজি পেঁয়াজের দাম ছিল 17 রুপি, কিন্তু সোমবার তা বেড়ে হয়েছে 26 রুপি। অন্যদিকে মহারাষ্ট্রের অনেক পাইকারি বাজারে শীর্ষমানের পেঁয়াজের দাম প্রতি কেজি 30 রুপি ছাড়িয়ে গেছে। চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই পেঁয়াজের দাম বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মহারাষ্ট্রের নাসিকের একজন পেঁয়াজ ব্যবসায়ী বিকাশ সিং জানিয়েছেন, সারা দেশে এবছর মহারাষ্ট্রের পেঁয়াজের চাহিদা বেশি, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে পেঁয়াজ যাচ্ছে। জাতীয় নির্বাচনে কখনো খরচ হয়নি, ইসির চিঠির জবাবে কাদের সিদ্দিকী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে কোনো খরচ হয়নি বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে কৃষক শ্রমিক জনতা লীগ। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। কাদের সিদ্দিকী বলেন, আমরা জানিয়ে দিয়েছি আমাদের কোনো খরচ হয় না। আমরা প্রাইমারি স্কুলের ছাত্র না যে আমরা পড়ার হিসাব দিতে হবে। একটা দূরত্ব ছিল, তারা হয়তো আমাদের লেখায় স্পষ্ট করে বুঝতে পারেননি, অথবা আমরা তাদের বোঝাতে পারিনি। এটা মিটে গেছে। কমিশনের প্রশংসা করে তিনি বলেন, তাদের কথাবার্তার মধ্যে অনেক ম্যাচিউরিটি লক্ষ্য করেছি। এক প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, আমরা হিসাব দিইনি, আমাদের নিবন্ধন বাতিল করা হবে। দেশে অনেক কিছুই হয়, আমরা খরচ করিনি, হিসাব দিইনি। আমরা একটি নিবন্ধিত দল, যে দলের 80% মুক্তিযোদ্ধা। বাংলাদেশে সেই দলের নিবন্ধন বাতিল করলে দেশের কতটা সুনাম হবে, নির্বাচন কমিশনের কতটা সুনাম হবে, এটা ভেবে দেখা দরকার। তিনি বলেন, নির্বাচনে যে ভুল ত্রুটি আছে তারা যাতে এগুলো দূর করতে পারে, সেজন্য যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে যথেষ্ট। ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশন থেকে তাদের যে চিঠি দেওয়া হয়েছিল, বিশেষ করে তাদের যে নিবন্ধন বাতিলের বিষয়ে তাদের ব্যয় বিবরণী জানতে চেয়েছিলাম। এটা আইনের বিধান রয়েছে। আরোপীয় অনুযায়ী দলগতভাবে যে ব্যয়ের একটা হিসাব দিতে হয়, তাদের বক্তব্য অনুযায়ী তারা 8 মে যেটা জমা দিয়েছেন ওটাই তাদের ব্যয় বিবরণী। সেটা ব্যয় বিবরণী ফর্মে দেওয়া ছিল না। পরবর্তীতে তাদের চিঠি দিয়েছিলাম। এখন এই বিষয়টা আলোচনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন গ্রহণ করেছে, ওইটাকে ব্যয় বিবরণী হিসেবেই ধরা হয়েছে। সেটার সঙ্গে বিস্তারিতভাবে আরও একটা ব্যয় বিবরণী বিস্তারিতভাবে জমা দিয়ে দেবে। জরিমানা করা তাহলে ভুল ছিল, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কমিশনের ভুল ছিল না। 8 মে যেটা জমা দেওয়ার কথা ছিল সেটা স্টেটমেন্ট আকারে দিয়েছে। আমরা কোনো ব্যয় করি নাই, কমিশন এটা গ্রহণ করেছে। তারা দলগতভাবে পোস্টার ছাপায়নি, ব্যক্তির ব্যয় হয়েছে, পার্টির ব্যয় হয়নি, তাদের বক্তব্য এটা। এমপি আনার হত্যাকাণ্ড, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক। কলকাতায় খুন হওয়া এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে মিন্টু রোডের নিজ কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর আসামিরা কার কার কাছে ছবি ও ভিডিও শেয়ার করেছে তা নিয়ে তদন্ত চলছে। সেখান থেকে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে, এসব বিষয়ে তদন্ত হচ্ছে। তিনি বলেন, কিলিং মেশিনে যারা অংশ নিয়েছিল কলকাতা থেকে এমপি আনারের ছবি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে শেয়ার করা হয়েছে এবং এতে কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল কিনা সবকিছুর তদন্ত চলছে। ডিবি প্রধান বলেন, বাংলাদেশের গ্রেফতার আসামি ও ভারতে গ্রেফতার আসামিদের সঙ্গে আমরা কথা বলেছি। হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতক আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া সহ অন্যান্যরাও আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডটি ভারতে সংঘটিত হয়েছে এবং সব আসামি বাংলাদেশি।
হত্যাকাণ্ডের পর প্রায় সব আসামি বাংলাদেশে চলে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তা আমরা কখনোই বলিনি। আমরা সবসময় বলে আসছি এমপির ওই এলাকা সন্ত্রাসপূর্ণ একটি এলাকা, ওখানে সত্যিকারে কি হয়েছে সেটা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করছি, তদন্তের পর সবকিছু জানানো হবে। স্থায়ী কমিটির শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপি এখন নতুন করে আন্দোলন করার চেষ্টা করছে, পাশাপাশি সংগঠন গোছানোর জন্য মনোযোগী হচ্ছে। আর এই মনোযোগের প্রধান ক্ষেত্র হচ্ছে স্থায়ী কমিটি। বিএনপি তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থায়ী কমিটি যদি অকার্যকর হয় তাহলে কোনো আন্দোলনেই গড়ে তোলা সম্ভব না। স্থায়ী কমিটির 5টি পদ এখন বাতিল আছে। আর স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করা একাধিক নেতা অসুস্থ, ফলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী এই কমিটি এখন অকার্যকর হয়ে পড়েছে। দলের হাতে গোনা 3-4 জন নেতা ছাড়া কেউই কার্যকর নয়। এই অবস্থায় স্থায়ী কমিটিকে আরও সক্রিয় এবং সচল করার উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 2 দিন ধরে লন্ডনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ধারাবাহিকভাবে দলের গুরুত্বপূর্ণ এবং সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এই বৈঠকের প্রধান এজেন্ডা হলো স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ। বৃহস্পতিবার এবং শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং গয়েশ্বরচন্দ্র রায়ের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন তিনি। আর এই স্থায়ী কমিটি শূন্য পদে কাদের আনা যায় এই ব্যাপারে তাদের মতামত চেয়েছেন। বিভিন্ন সূত্রগুলো বলছে যে তারেক জিয়া তার নিজস্ব মতামত দেননি, তিনি শুধুমাত্র তাদের অভিমত জানতে চেয়েছেন। তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে স্থায়ী কমিটির নতুন কাদেরকে নিয়োগ দেওয়া হয়, আর এই ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের মতামত জানতে চেয়েছেন। তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তারেক জিয়ার হাতেই ন্যস্ত করেছেন। তবে কোন কোন বিষয়গুলো স্থায়ী কমিটির সদস্য পদের জন্য বিবেচনা করা উচিত এই ব্যাপারে তারা তাদের মতামত দিয়েছেন বলেও জানা যায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দলে যারা সক্রিয়, বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাদেরকে পাওয়া যায় তাদেরকে স্থায়ী কমিটিতে আনাটা প্রয়োজন। এর ফলে অন্যরা উৎসাহিত হবে। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, কর্মীদের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে এবং যারা ডিগবাজি খাবে না, আদর্শের প্রতি অটল, তাদেরকে স্থায়ী কমিটিতে গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে মির্জা আব্বাস বলেছেন, যে সমস্ত নেতারা গত 17 বছর জুলুম নির্যাতন সহ্য করেছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে সামনে আনাটা জরুরি। তবে স্থায়ী কমিটির সদস্য কারা হতে পারেন এই ব্যাপারে কোনো নাম বিএনপির কোনো নেতাই বলেননি। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি পূরণ করা হয় তাহলে হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছেন যারা স্থায়ী কমিটিতে আসতে পারেন। দলের সাধারণ কর্মীদের পছন্দ রুহুল কবির রিজভী, তিনি এখন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলের ভিতরে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত, কিন্তু তিনি তারেক জিয়ার পছন্দের ব্যক্তি নন বলেই সকলে জানে। আর এই কারণেই স্থায়ী কমিটিতে তার ঢোকাটা নিশ্চিত নয়। কোনো মহল মনে করছেন যে আমানুল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান, সোহেলের মতো লড়াকু নেতৃবৃন্দকে স্থায়ী কমিটিতে নিয়ে আসা দরকার। আবার কেউ মনে করেন যে স্থায়ী কমিটিতে আনতে গেলে রাজনৈতিকভাবে অভিজ্ঞ এবং প্রজ্ঞা ব্যক্তিদের দরকার। সবকিছু মিলিয়ে স্থায়ী কমিটিতে কারা আসবেন না আসবেন তা নিয়ে নির্ভর করছে তারেক জিয়ার সিদ্ধান্তের উপর। খুব শীঘ্রই স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণ করা হতে পারে বলে দলের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। মাদকাসক্ত অবস্থায় অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তার বিরুদ্ধে আনীত 3টি অভিযোগ প্রমাণিত হলে তাকে অভিযুক্ত করা হয়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, 2018 সালে একটি রিভলভার কেনেন হান্টার। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফর্মে বাধ্যতামূলকভাবে যেসব তথ্য দিতে হয় সেখানে তিনি মিথ্যা তথ্য দেন। প্রসিকিউটররা জানিয়েছেন, অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সেই ব্যাপারে স্পষ্টভাবে জানতে হয়। কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দিয়ে বলেন তিনি মাদকাসক্ত নেন এবং মিথ্যা কথা বলেই তিনি অস্ত্রটি নেন এবং 11 দিন সেটি নিজের কাছে রাখেন। আদালত যখন তাকে দোষী সাব্যস্ত করে রায় দেয় তখন হান্টারকে খুব বেশি একটা বিচলিত দেখা যায়নি। 3টি অভিযোগে অভিযুক্ত হওয়ার হান্টারকে এখন 25 বছরের কারাদণ্ড দিতে পারেন আদালত। তবে প্রথমবারের মতো এই অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।